এই শহর ঘুমায় না, জেগে থাকে প্রতিটি শ্বাসে। গঙ্গার বুকে সময় ভাসে, নীরবতা বলে, সারনাথ শোনায়, বুদ্ধের পথে মন থমকে দাঁড়ায়। শব্দ থামে, বিশ্বাস জলে, সরদেবের দেয়ালে আত্মা যেন দোলে। মাটির গন্ধে ইতিহাস জাগে, বাটি চোখায় বেনারস লাগে। ভয় নয়, সাহস এখানে পথ দেখায়, কাল ভৈরব নাম লেখায়। মৃত্যু নয়, মুক্তির কথা, বিশ্বনাথে শেষ সব ব্যথা। ভিড়ের মাঝে চিরন্তনের ডাক, এটা ভ্রমণ নয়, এটা কাশীর যাত্রাপথ। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি তোমাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিওয়ে গদুলিয়া চক বারাণসী থেকে স্বাগত জানাই। আমরা এই শহরের তিনটে নাম জানি, বেনারস, কাশী আর বারাণসী। কিন্তু অ্যাকচুয়ালি এই শহরের কিন্তু পাঁচটা নাম আছে। সর্বপ্রথম এই শহরের নাম ছিল মোক্ষনগরী, তারপরে এই শহরের নাম হয়েছিল আনন্দবন, তারপরে নাম হলো কাশী, তারপরে হলো বেনারস, আর অধুনা বারাণসী। এই মুহূর্তে আমরা চলে এসেছি সারনাথের সারঙ্গনাথ মহাদেব টেম্পলে। মানে এক কথায় বলতে গেলে এই সারনাথ কিন্তু বৌদ্ধ, জৈন এবং হিন্দু ধর্মের এক মহামিলন ক্ষেত্র। এখানে যেরকম বৌদ্ধ ধর্মকেও আমরা দেখতে পাই, জৈন ধর্মকে দেখতে পাই, সেরকম কিন্তু হিন্দু ধর্মও এখানে রয়েছে। তো চলুন আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলি সারঙ্গনাথ মহাদেব টেম্পলকে, মহাদেবকে দর্শন করার জন্য। আজকে সারনাথের সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সারনাথের মূল মন্দির। এটার নাম কিন্তু হচ্ছে মূল গন্ধ কোটি বিহার। এই ধামেক স্তূপে আসতে গেলে বা সারনাথ স্তূপে আসতে গেলে এই বাইরে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। সেক্ষেত্রে ভারতীয়দের জন্য দিতে হবে জনপ্রতি 25 টাকা, আর বিদেশি যদি হন তাহলে দিতে হবে 300 টাকা। দুটো অপশন আছে, অফলাইন আর অনলাইন। এটা বললাম অফলাইনের চার্জ, আর যদি অনলাইনে কাটেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ভারতীয়দের ক্ষেত্রে দিতে হবে 20 টাকা করে। এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সারনাথের মেনলি যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে ধামেক স্তূপা। কেন ধামেক স্তূপ বলা হয় জানেন? কারণ এখানে গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণের পর রাখা আছে তার দেহাবশেষ। সারনাথে গৌতম বুদ্ধের হাড় আর দাঁত রাখা রয়েছে। বৌদ্ধ ধর্মের মহাপরিনির্মাণ সূত্র যদি দেখা যায় তাহলে কিন্তু 4টি জায়গা। একটা হচ্ছে লুম্বিনী নদীর ধারে কপিলাবস্তু, বুদ্ধগয়া, সারনাথ আর কুশীনগর। এই 4টে জায়গা কিন্তু একদম মহা তীর্থস্থান। কারণ সর্বপ্রথমে বুদ্ধদেবের জন্মস্থান হচ্ছে কপিলাবস্তু, বোধি লাভ করলেন বুদ্ধগয়ায়, ধর্ম প্রচার শুরু করলেন এই সারনাথ যেখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বাইটস দিচ্ছি, আর মহাপরিনির্মাণ লাভ করলেন উত্তরপ্রদেশেরই কুশীনগরে। হিন্দিতে একটা গান আছে, প্যার কিয়ে তানা বানা। তানা বানা কথাটা কিন্তু এসছে এই বেনারসি শাড়ির বা যে সফট সিল্ক, এই সিল্কের ডিজাইনের থেকে। এই যে দুটো রয়েছে জরি আর লাল কাজ, একে বলা হচ্ছে বানা, এটা হচ্ছে জারি, এটা হচ্ছে তানা, মানে যে সিল্ক। এখান থেকে কিন্তু হিন্দিতে গান প্যার কিয়ে তানা বানা, মানে একসঙ্গে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। আর আমি কোথায় আছি? আমি আছি বেনারসে বারাণসী সিল্ক এম্পোরিয়ামের বেনারসি কারখানায়। এটা যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ বেনারসি সিল্ক। উপরটা কিন্তু উল্টো। ডিজাইনটা দেখতে গেলে আপনাদের ওই যে আমাদের প্রতিমা বিসর্জনে যেমন দর্পণ, সেরকম দর্পণ দর্শন করতে হবে।
দেখুন ডিজাইনটা কিন্তু প্রকৃত অর্থে এরকম আসবে বেনারসি। উপরে যেইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু ডিজাইন, মানে বেনারসি কিরকম ডিজাইন হবে সেটা কিন্তু উপরে এই জায়গায় রয়েছে। আর গ্রাফ পেপারে কিন্তু প্রথমে ডিজাইনটাকে তোলা হয়, তারপরে এই বোর্ডে হলে এইখান থেকে কিন্তু এই যে জড়ি টানা বানায় কাজ তুলে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি চৌখান্ডি স্তূপার সামনে। এই চৌখান্ডি স্তূপারও কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে। চৌখান্ডি এই কথাটার ভেতরে চৌ শব্দটার অর্থ মানে হচ্ছে চার, আর খান্ডি বা খণ্ড মানে হচ্ছে চারটে কোণাকা, মানে এই চার কোণের বিশিষ্ট এই স্তূপাটা, সেই জন্য চৌখান্ডি। এটা ইম্পর্টেন্ট কেন? গৌতম বুদ্ধ যখন বুদ্ধগয়ায় বোধিলাভের জন্য তপস্যায় বসেছিলেন, তখন সুজাতার হাতে পরমান্ন খাওয়ার পর তার এনার্জি গেইন করে আবার বোধি লাভ করেছিলেন। এই ব্যাপারটা তার সঙ্গে আরো যে 5 জন শিষ্য বসেছিলেন তারা মেনে নিতে পারেননি। তখন তারা গৌতম বুদ্ধকে ত্যাগ করে চলে আসে সারনাথের পথে। কিন্তু গৌতম বুদ্ধ তিনি তো মানে ক্ষমা অহিংসার দেবতা, তিনি তাদের সারনাথে খুঁজতে খুঁজতে পার্টিকুলার এই জায়গাটাতে এসে খুঁজে পান, এবং তারপর মানে বোধি লাভ করার পরে সেই 5 জন শিষ্যের সঙ্গে কিন্তু গৌতম বুদ্ধ এই চৌখান্ডি স্তূপাতেই প্রথম সাক্ষাৎ করেন এবং তাদেরকে বৌদ্ধ ধর্মের জন্য মানে প্রচারের জন্য উদ্বুদ্ধ করেন, বৌদ্ধ ধর্ম প্রচার করেন তাদের মধ্যে। এই সমস্ত কর্মকাণ্ডের সাক্ষী এই চৌখান্ডি স্তূপা। সারনাথের স্তূপ দেখে এসে এখন আমরা দাঁড়িয়ে আছি সর্বেদ মহামন্দির ধাম মন্দিরের সামনে। পিছনে রয়েছে সর্বেদ মহামন্দির ধাম মন্দির। বেনারসের অন্যতম সর্ববৃহৎ মন্দির হচ্ছে এই সর্বেদ মহামন্দির ধাম। এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো বিগ্রহ নেই, কোনো ঠাকুর বা কোনো কিছুর পুজো হয় না, কেবলমাত্র এখানে প্রার্থনাটা করা যেতে পারে। এবং সব থেকে বেশি জন মানে একসঙ্গে 20,000 মানুষ বসে এখানে প্রার্থনা করতে পারেন। আর এই মন্দিরটা পুরোটা নির্মাণ হয়েছে মাকড়ানা মার্বেল দিয়ে। তাহলে চলুন আপনাদের সকলকে নিয়ে ঢুকে পড়ি সর্বেদ মহামন্দির ধাম দর্শনের জন্য। মন্দির ঘাট আধ্যাত্মের শহর বারাণসী। এছাড়াও কিন্তু বারাণসীর আরো একটা পরিচয় আছে, সেটা হচ্ছে কিন্তু স্বাদের বারাণসী। বিভিন্ন রকমের স্বাদ এখানে আপনারা পাবেন। ঠিক সেই রকমই অথেন্টিক বারাণসীর স্বাদ নিতে আমরা চলে এসেছি আজকে দুপুরে মধ্যাহ্নভোজ করতে বারাণসীর দ্য ফেমাস বাটি চোখা রেস্টুরেন্টে। একদম রয়েছে খুব সুন্দরভাবে, পার্কিং লট আছে, এখানে দাঁড়াতে পারবেন। আর এখানে দেখুন যে রান্নাটা হচ্ছে খিচুড়ি, তার কড়াইটা দেখুন আপনারা একবার, বেশ বড় সড়ো একটা কড়াই রয়েছে। ক্ষীর বানানোর কড়াইটা দেখুন কত ভালো, এখানে কিন্তু লেখাই রয়েছে হাজারা ক্ষীর। অদ্ভুত সুন্দর কাঠের ভাট্টিতে পুরো রান্নাটা চলছে। বারাণসীতে আসলে তবে এটা কিন্তু কেউ বই মেলার বাদ তো ভাববেন না আবার। এবার চলুন বাটি চোখার ভেতরে ঢুকি। গ্র্যান্ড ওয়েলকাম আগেই তিতলি করেছে, তার মধ্যে এরা সবাই রয়েছে। ভেতরে পুরো কিন্তু ঢুকে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আপনাদের মশলাগুলো যেগুলো আছে তার সমস্ত কিছু কিন্তু হাতে তৈরি হচ্ছে। এখানে একজন মা রয়েছেন, তিনি কিন্তু ধনেপাতা টমেটো বাটছেন, ওখানে জাতায় কিন্তু ছোলা গুঁড়ো করা হচ্ছে। মানে এগুলো কিন্তু যে চোখা যেগুলো বানানো হবে সেই সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে। এই দিকে কিন্তু লস্যি তৈরি করা বা ছাঁচ তৈরি করা সমস্ত কিছু সবকিছুই টেস্ট করব। আর এখানে একটা জিনিস না দেখালে নয়, এখানে হচ্ছে কিন্তু আমাদের হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঢেকিতে কিন্তু হলুদ গুঁড়ো করা হয়। এই ঢেকি কিন্তু এখানে রয়েছে। অর্ঘ ভাই ঢেকির পাট দিয়ে দিল সুন্দরভাবে। আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এখানে রয়েছে বেনারসি শাড়ি তৈরির একদম
অথেন্টিক যে তাঁত, সেই তাঁতের জিনিস পুরো একদম অনেকগুলো তাঁতে চলছে। এখানে একজন দাদু কিন্তু শাড়ি তৈরি করছেন, মানে ওই সেই টানা বানা আর জরির কাজ এই জায়গাটাতে চলছে। এই জায়গায় কিন্তু বেশ কিছু স্টল রয়েছে যেখানে কিন্তু খাকরা, পাপড়, লাড্ডু, আর তারপরে এটা আমি ঠিক বলতে পারছি এটা কি তেল, খুব সম্ভবত তিলের তেল বা সাথে এটা সর্ষের তেল, ওটা তিলের তেল রয়েছে, জিরা পাউডার, লাল মির্চ মানে হচ্ছে লাল লঙ্কার পাউডার। একটা স্টল এখানে রয়েছে, দেশি ঘিটা শেষ হয়ে গেছে, হলুদ রয়েছে, আর এগুলো কিন্তু সবই ওই যে বললাম হলুদ গুঁড়ো হচ্ছে এই জায়গায়। আর এখানে এই যে মেথির লাড্ডু রয়েছে, ভেলভেট স্পুনের মানে মেথির লাড্ডু রয়েছে, তারপরে এখানে বিভিন্ন রকমের ফ্লেভারের লাড্ডু রয়েছে। এবার চলুন উপরে যাওয়া যাক। একদম পুরো রাজকীয় অ্যারেঞ্জমেন্ট, কিন্তু পালকি, হুকো, কি আছে না আছে সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই জায়গাটাতে রয়েছে একটা সুন্দর মতন ব্যালকনি। ব্যালকনিটাতেও কিন্তু সেই আগেকার দিনের যে ছাপ সেটা কিন্তু রয়ে গেছে, কাঠের বা বাঁশ দিয়ে তৈরি পুরো রেলিং গুলো রয়েছে। আর এখানে দেয়ালে স্কাল্পচার, যেখানে বারাণসীর বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। ভেতরে যাওয়ার কিন্তু একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কিন্তু জুতো খুলে আপনাদেরকে ভেতরে যেতে হবে। আর এই জায়গাটায় কিন্তু জুতো রাখার এনাফ স্টল রয়েছে, মানে র্যাক রয়েছে, এখানে কিন্তু আপনারা জুতোগুলোকে রেখে দিতে পারবেন। ভেতরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন, ওয়াও কি সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। তবে এখানে আসলে কিন্তু আপনাদের প্রথমে নাম লেখাতে হবে, নাম লেখানোর পরে ওনারা ডাকবে, ডেকে আপনাদের কিন্তু টেবিল আসবে, সেই টেবিলে আপনারা আপনাদের অর্ডার মতন পছন্দ মতন খাবারের অর্ডার দিয়ে খাবারটা খেতে পারবেন। মেনু কার্ডটাও কিন্তু বেশ ইউনিক, খেতে বসে গেছি সবার প্রথমে এসছে কুলোর ভেতরে মেনু কার্ড, বেশ কিছু মানে অফার রয়েছে এখানে, খিচুড়ি রয়েছে, রাইসের অফার রয়েছে, আর নর্মাল রয়েছে। বেসিক যেটা থালি বা কম্বোর যেগুলো সেগুলো কিন্তু 375 টাকা করে রেট রয়েছে। এবার বাছাই গোছাইয়ের পালা চলছে। আর খাবারের থালাটার একবার দেখো, বারকোশ, তার উপরে শালপাতা, ব্রাউন পেপার, আর এখানে মাটির সমস্ত সরা, ভার, এই সমস্ত কিছু এখন চলে এসছে উপকরণ হিসেবে। আর আমরা 6 জনাই কিন্তু বসে গেছি, ক্যামেরা হাতে বরুণ, হেরে গড়ায় আমি, ওই যে ওখানে সুদীপ্ত রয়েছে, তার পাশে রয়েছে হচ্ছে সমতা, এদিকে এই যে তিতলি দিদিমণি, তার পাশে অর্ঘ্য, বিট্টু, আর হেরে গলা তো আমার রয়েছে। আর সুদীপ্তর কিন্তু খুশির লেভেলটা একটু অতিরিক্ত হয়ে গেছে, যখন ওই জিজ্ঞাসা করেছে যে কোনো কিছু রিপিট আছে কিনা, ওনারা খালি বলেছে জল আর মিষ্টি ছাড়া সব রিপিট। সুদীপ্ত এখন হুড়কো টানটা দেবে, আমরা খালি দেখতে হবে। এক এক করে কিন্তু রাজকীয় থালার সব মেনুগুলো আসতে চলেছে। সবার প্রথমে যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে ছাঁচ দিয়ে গেছে, এখানে আলুর চোখা রয়েছে, পনির বল চলে এসছে, এখানটাতে রয়েছে টমেটো, তারপরে রসুন পেঁয়াজ দিয়ে একটা চাটনি, আর এটা ধনেপাতা পুদিনার চাটনি। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে স্পেশাল খিচুড়ি থালির কম্বো আর রাইস থালির কম্বো। আর এইখানটাতে হচ্ছে যে খিচুড়ি চলে এসছে, এখানে ডাল রয়েছে, আর এই জায়গায় ছাঁচ আর জলের বোতলটাও কিন্তু এখানে রয়েছে। অনেক কিছু, একটা তেঁতুলের চাটনিও দিয়ে গেছে। এক এক করে আমি একটু টেস্ট করি, অনেক কিছু আসছে, ধীরে সুস্থে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে এইটা খেয়ে দেখি। ডাল বড়া, তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, আর মারাত্মক। দেখো কি কি দিয়েছে, আমরা অর্ডার করে এবার রয়েছে কিন্তু মানে মাঠা করে গেছে। এরপরে এর সঙ্গে আসছে দেশি ঘি, कृपा से तुम्हारी, कृपा से तुम्हारी, त्रिभुवन सुखदाता, ओम जगत के माता। বারাণসী যেরকম কাশী বিশ্বনাথের জন্য বিখ্যাত, যেমন তার ফেমাস বিভিন্ন রকম স্ট্রিট ফুড বা চাটের জন্য বিখ্যাত, সেরকমও কিন্তু বিখ্যাত হচ্ছে বারাণসী তার গলির জন্য।
এইরকমই একটা গলির রাস্তা ধরে রাত্রির 9টার সময় কিন্তু আমরা এগিয়ে চলেছি বারাণসীর কোতোয়াল দেব মানে কালভৈরবজির মন্দির দর্শন করতে। মান্যতা আছে এই কালভৈরবজির কাছে মাথা নত করে অনুমতি নিতে হয় পুরো বারাণসীকে ঘোরার জন্য। আমরা কাশী বিশ্বনাথজির পুজো দেব, মাতা অন্নপূর্ণার মন্দির দেখব, তার আগে বারাণসীর কোতোয়াল যিনি আছেন, রক্ষাকর্তা যিনি আছেন, সেই কালভৈরবজির কাছ থেকে আমরা পারমিশন নিতে চলে যাচ্ছি। চলে এসেছি কালভৈরবজির মন্দিরের মেন এন্ট্রান্সে। খুব সুন্দরভাবে কিন্তু এই মেন এন্ট্রান্সটাকে সাজানো হয়েছে, সুন্দর আলো টালো দেওয়া রয়েছে, চারিদিকে মার্কেট রয়েছে, বেশ কিছু সুভেনিয়ার স্টল রয়েছে, শাড়ির দোকান আছে। যদি আপনারা এখান থেকে কিছু কিনতে চান তো খরিদারি করতেই পারেন। আগের বছর কুম্ভের সময়তে এসেছিলাম, তখনও কিন্তু কিউতে পড়েছিলাম, এবারও কিন্তু এসে কিউতে পড়েছি। জানি না আবার ঘোরাবে কিনা বা কতক্ষণ কি দর্শন করতে পারবো কি পারবো। যাই হোক, আপাতত লাইনেই দাঁড়িয়ে আছি, আমরা সবাই রয়েছি, এই পুরো টিমই এখানে রয়েছে। ভেতরে সম্ভবত নয়, একদমই কনফার্ম যেটা, ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নয়, ওই জন্য ভেতরে কিন্তু আমরা আপনাদের কিছু দেখাতে পারবো না। জাস্ট আপনাদেরকে দেখালাম যে আমরা কালভৈরবজির কাছে পারমিশনের জন্য এসেছি, যে আমরা যাতে কাশী বিশ্বনাথ দর্শন করতে পারি বা পুরো বেনারসটা খুব ভালোভাবে ঘুরতে পারি। ঘড়িতে রাত্রিরে 1টা বাজে, খুব শান্ত নিরিবিলি এ একটা অন্য বেনারসের গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি। রাতের বেলায় আমরা 6জন বেনারসের ঘাটে, খালি 6জন নয়, আরো অনেকে আছে। আর এখান দিয়ে বয়ে চলেছে উল্টো মা গঙ্গা। হ্যাঁ, হরিদ্বার গোমুখ থেকে গঙ্গা হয়তো দক্ষিণ বাণী নদী, এইখানে কিন্তু গঙ্গা বয় হচ্ছে উল্টো দিশায়। এই জন্যই বলে কাশীতে কিন্তু মা গঙ্গা প্রবাহিত হয় না, কাশীতে মা গঙ্গা বসবাস করেন। একটা আলাদা পরিবেশ। রাত্রির বেলাতে আমার তো মনে হয় যারা যারা আপনারা বেনারসে আসবেন, একটা রাত্রির জীবন থেকে না ঘুমালে কিছু যায় আসে না। পায়ে হেঁটে শান্ত নিরিবিলি নিঃশব্দ এই বেনারসকে উপভোগ করুন, আর অনুভব করুন এই আধ্যাত্মিক একটা বিশেষ মুহূর্তকে বা বিশেষ ক্ষণকে। শিব আর শক্তি এখানে পূজিত হয় একসঙ্গে। এখানে মা অন্নপূর্ণা বা পার্বতীর সঙ্গে কিন্তু মহাদেবেরও পূজা হয়ে থাকে। আর সেই জন্য বারাণসী বা কাশীতে এসে কিন্তু খালি হর হর মহাদেব নয়, এখানের মন্ত্রটা হচ্ছে কিন্তু নম পার্বতে পাতা হর হর মহাদেব। হ্যাঁ, একসঙ্গে মা বাবাকেই উচ্চারণ করা হয়। আর এই যে শান্ত গঙ্গার পরিবেশে দাঁড়িয়ে কোনো একটা জায়গায় আপনি কিন্তু হারিয়ে যাবেন এক আধ্যাত্মিক মুহূর্তে। একটা অদ্ভুত ফিলিংস আপনাদের মধ্যে আসবে। সত্যি বারবার বলবো, আসুন একটা রাত্রির কাটান এই গঙ্গার পাড়ে, এই গঙ্গার ধারে। দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানে হয়তো কারোর প্রিয়জন বা সবার কিছু মোক্ষ লাভের আশায় এই জায়গাতে শবদাহ করা হয়। মণিকর্ণিকা এই নামটা এসছে কিন্তু খুব সুন্দর হবে। একবার এই গঙ্গাতে শিব ঠাকুর আর মা পার্বতী স্নান করতে এসেছিলেন, তখন মা পার্বতীর কানের দুল মানে কর্ণিকা আর শিব ঠাকুরের নয়নের মণি অর্থাৎ মণি এই গঙ্গার জলে হারিয়ে যায়। তখন কিন্তু শিব ঠাকুর প্রচণ্ড পরিমাণে ক্রোধান্বিত হয় এবং এই জায়গায় তিনি অভিশাপ দেয় যে আমি যেরকম যন্ত্রণায় ভুগছি তুমি সেই রকম যন্ত্রণায় সারাটা জীবন জ্বলবে বা সেই যন্ত্রণা দগ্ধ হবে। এই অভিশাপের পরে কিন্তু ভগবান বিষ্ণু তার কচ্ছপ বা কুর্ম রূপে অবতার গ্রহণ করে ডুব দেয় গঙ্গাতে, কিন্তু মণি আর কন্যাকে খুঁজে পাওয়া যায় না। তারপর সে চলে যায় হচ্ছে কুলু মানালিতে। কুলু মানালির দুটো ডিফারেন্ট জায়গা থেকে এসে কিন্তু মণি আর কন্যাকে উদ্ধার করে মাতা পার্বতী আর শিব ঠাকুরকে ফেরত দেয়। কিন্তু শিব ঠাকুর তার তো অভিশাপ চলে গেছে, এবার কি করবেন? তখন বললেন বেশ ঠিক আছে, আমি অভিশাপ তো দিয়েছি, অভিশাপ ফেরাতে পারবো না, তবে আমি তোমাকে একটা পাল্টা আশীর্বাদও দিচ্ছি। কি আশীর্বাদ দিলেন? বলছেন যে তোমার এখানে যারা তাদের অন্তিম কাজটা কমপ্লিট হবে তারা কিন্তু সরাসরি মোক্ষ লাভ করবে এবং শিবলোকে তাদের স্থান হবে। তারপর থেকে কিন্তু একেবারে 365 দিন 24 ঘন্টা ধুনির মানে চিতার পর চিতা জ্বলেই যাচ্ছে, একবারের জন্য কিন্তু এই ঘাট স্তব্ধ হয় না। আর এটাও মান্যতা আছে বা বিশ্বাস আছে এখানে, যদি কোনো সময় এক মুহূর্তের জন্য এই চিতা বন্ধ হয় তাহলে সেদিন কিন্তু শিব ঠাকুর নিজের হাতে তার নিজের তৈরি এই শখের বেনারসকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে। তো যাই হোক, অনেক কিছু কিন্তু এখানে প্রতিটা ছত্রে ছত্রে শিবপুরাণ বা বেনারস পুরাণ ঘাটলে আপনারা জানতে পারবেন। প্রতিটা ছত্রে রয়েছে কিন্তু আধ্যাত্মিকতা, মাহাত্ম্য, তারপর তাদের সঙ্গে জড়িত অনেক গল্প। সাক্ষী থাকবেন সব কিছুরই, যেরকম আমরা থাকলাম এই মণিকর্ণিকার একেবারে কি বলবো যে 24 ঘন্টার নিরন্তর যে চিতার আগুন, সেই আগুনেরও সাক্ষী থাকলাম আর সাক্ষী রাখলাম আপনাদেরকে।
প্রতিটা শহর প্রতিটা অঞ্চলে কিন্তু চৌরাস্তার মোড় থাকে, আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এই চৌরাস্তার কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আমি যে বিন্দুতে দাঁড়িয়ে কথা বলছি এই বিন্দুতে কিন্তু ধর্ম, মোক্ষ, অর্থ আর কাম চারটি পয়েন্ট মিশছে এই এক জায়গায়। হ্যাঁ, এটা শুনে বুঝতেই পেরেছেন আমি আছি বারাণসী শহরের বিখ্যাত গোদলিয়া চক বা গোদলিয়া মোড়ে। এই গোদলিয়া মোড়ের আমার ডান দিকের সোজা রাস্তা যাচ্ছে ধর্ম, মানে হচ্ছে বিশ্বনাথ মন্দিরের দিকে। বাঁ দিকের যে রাস্তাটা যাচ্ছে সেটা যাচ্ছে মোক্ষ, মানে মণিকর্ণিকা ঘাটের দিকে। আর আমার সামনের রাস্তাটা যাচ্ছে ঠাটেরিয়া বাজার। ঠাটেরিয়া বাজার মানে হচ্ছে কর্মের দিকে যাচ্ছে। আর আমার এই দিকের যে রাস্তাটা সেই রাস্তাটা যাচ্ছে কামের দিকে। রাত্রি 2টোর সময়তে লাইন দিয়েছিলাম কাশী বিশ্বনাথ দেবের পুজো দেওয়ার জন্য, মা অন্নপূর্ণা দেবীর পুজো দেওয়ার জন্য। তার আগে কালভৈরবজির কাছ থেকে, মানে বারাণসীর কোতোয়ালির কাছ থেকে পারমিশন নিয়েছিলাম আমরা যেন ভালোভাবে পুজো দিতে পারি। এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 6টা 14। পুজো কমপ্লিট করেছি, কমপ্লিট করে এবার আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে।